পাইছিলাম পাইছিলাম अम्मा कॉल दिसे आओ हेलो আচ্ছা এখন শুরু করব এহসান কি বিপ্লবকে অ্যাড দিতে পেরেছিল কিনা একটু জানাও তো আমি তো মাহির ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ফারদিন ওয়ালাইকুম আসসালাম ফয়সাল ওয়ালাইকুম আসসালাম রাকিবুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া সবাইকে ওয়ালাইকুম আসসালাম এটা কি রকস্টার গানের রিংটোন ছিল হতে পারে আমার ছোট ভাই সেট করছে তো আমুকটাতে আমি ঠিক জানি না এটা আসলে কিসের রিংটোন কোন ছবি বা কোন ইয়ের রিংটোন আচ্ছা ক্যামেরা পজিশন ঠিক আছে ইনশাল্লাহ বোঝা যাচ্ছে মনে হয় ক্যামেরা পজিশনটা ক্যামেরা ওকে আচ্ছা তাহলে শুরু করা যাক আজকে জটিল সংখ্যা শুরু করব এবং জটিল সংখ্যার এমন কিছু বেসিক জিনিস বলবো যেগুলো মাথায় রাখবা এগুলো কোনো বই বা এই চার্জার গরম হইগুলো এখন শুরু করে দিব বিপ্লবকে দিতে পেরেছিল কিনা একটু জানাও বেসিক ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ওকে আচ্ছা শুরু করে দিই আচ্ছা আজকের বিষয় হচ্ছে জটিল সংখ্যা এখন প্রশ্নটা হলো যে পৃথিবীতে এত সংখ্যা থাকতে জটিল সংখ্যার কি দরকার ছিল প্রথমেই আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে এত সংখ্যা থাকতে জটিল সংখ্যার কি দরকার ছিল
আচ্ছা, হ্যাঁ ফারহান আশরাফ। ফারহান এই শিবলি এখনো জয়েন করে নাই, শিবলি আর ইয়েকে একটু ইনফর্ম করে দাও। আচ্ছা, আর যারা বেসিকটি মিস করবে তারা অবশ্যই সেকেন্ড টাইম দেখে নিবা। আচ্ছা, তো আমার প্রশ্নটা হলো কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। আচ্ছা, এখন আচ্ছা ফোকাসিংটা বারবার নড়ে যাচ্ছে। ফয়সাল আরাফাত, ওয়ালাইকুম আসসালাম। ফয়সাল আরাফাত, ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ফয়সাল কেমন আছো? আরাফাত, তোমার সাথে আরাফাত এসেছি। আচ্ছা, জটিল সংখ্যা, এখন কথা হচ্ছে এত সংখ্যা থাকতে জটিল সংখ্যার কেন দরকার পড়লো? তো বাস্তব সংখ্যা রেখাটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, এটা হচ্ছে এখানে শূন্য, তার এদিকে হচ্ছে পজিটিভ ওয়ান, নেগেটিভ ওয়ান, পজিটিভ নেগেটিভ, অর্থাৎ পজিটিভ ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটি। এই পাঁচটা পজিটিভ অসীম, এই পাঁচটা নেগেটিভ অসীম, এবং আমরা আমাদের লাইফে যত সংখ্যা ইউজ করি সবই হচ্ছে বাস্তব সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে যে এত এক সংখ্যার রাজ্য থাকতে কেন জটিল সংখ্যার আমাদের শিখতে হবে? জটিল সংখ্যার কাজটা কি, বা এটা কেন শিখবো আমরা জটিল সংখ্যাটা? তো এটা যদি যাই যে কিছু ইকুয়েশনে, যেমন দেখো আমি যদি তোমাকে বলি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটার এটার মানেটা কি? ইকুয়েশনটার মানেটা কি? ইকুয়েশনটার মানে হচ্ছে যে এক্স এর মান কত বসালে, দেখো এই সাইডটা ইকুয়াল এই সাইড, অর্থাৎ এইটা সমান এইটা, তাহলে এই পাশটা যদি এই পাশটা সমান হয় তাহলে নিশ্চয়ই এই পাশটা শূন্য হওয়া উচিত। এখন কথা হচ্ছে এক্স এর মান কত বসালে এই পাশটা শূন্য হবে, এক্স এর মান কত বসালে এই পাশটা শূন্য হবে। হ্যাঁ, এটা তুমি ইজিলি বলে ফেলতে পারবা যে স্যার এখানে আপনি এক্স এর মান মাইনাস ওয়ান বসাতে পারেন, এক্স এর মান প্লাস ওয়ান বসাতে পারেন। মাইনাস ওয়ান বসাইলো ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, প্লাস ওয়ান বসালো জিরো। তাহলে তাহলে এই এই যে সমীকরণটা, এই সমীকরণটার একটা সমাধান আমরা পেলাম, এই সমীকরণটার একটা সমাধান পেলাম, একটা সমাধানে যেতে পারলাম যে এক্স এর এই দুইটা ভ্যালু এর জন্য আমরা রাইট হ্যান্ড সাইডটা শূন্য পাবো, বা এই সাইডটাই শূন্য পাবো। ওকে, তাহলে এটাই হচ্ছে যে কেন, মানে এটা সমাধান, মানে এটা সমাধান। কিন্তু এখন যদি তোমাকে আমি বলি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, আচ্ছা এক্স এর মান কত বসালে এই পাশটা শূন্য হবে? কারণ আমি এটা মানে কি, এটা মানে হচ্ছে এইটা সমান এইটা, অর্থাৎ এখানে যদি 5 হয় তাহলে এই সবটার মান 5 হওয়া উচিত, এটা যদি 0 হয় তাহলে সবটার মান 0 হওয়া উচিত। এখন তুমি জানো যে এমন কোনো সংখ্যা সেটাতে বসিয়ে দেখো 0 হয় কি না। না, তোমার হাতে এখন কোনো সংখ্যা নাই যে এটা শূন্য করার। কেন? কারণ এক্স স্কোয়ার এটা একটা বর্গরাশি কখনো ঋণাত্মক হয় না, বর্গরাশি সবসময় হয় ধনাত্মক, তাহলে এটা ধনাত্মক, দুইজনে মিলে একটা ধনাত্মক রাশি। তো দুইজনে মিলে যদি পজিটিভ হয়, পজিটিভ ইকুয়াল টু 0 কখনোই হবে না। তো সমস্যা কি? আমাদের কাছে তো অসংখ্য সমাধান আছে, অসংখ্য সমীকরণ আছে। তো এই একটা না ইউজ করলে এবার কি, এটা আমরা ইউজ করবো না, দরকার নেই আমাদের ইকুয়েশনটা, তুমি হয়তো এটা বলবে। তো ঠিক আছে, আমি আরেকটাতে যাই। এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, এক্স কিউব প্লাস 1 এক্স 2 ইকুয়াল টু 0, এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে চিন্তা করো, তুমি হয়তো ভেবেছিলে যে হ্যাঁ একটা ইকুয়েশন ফেলে দিলে কি হয়, আমাদের কাছে অসংখ্য ইকুয়েশন আছে, এটা আমাদের লাগবে না যেহেতু কোনো সমাধান নেই। কিন্তু ম্যাথমেটিশিয়ানরা এমন না। ম্যাথমেটিশিয়ানরা যেখানে একটা ক্ষুদ্র কণা থেকে যদি কোনো কিছু সলভ বের হয়ে থাকে সেটাকে তারা ব্যবহার করতে উঠে পড়ে, অর্থাৎ তারা কোনো কিছুই ফেলতে রাজি না, প্রত্যেকটা জিনিসকে তারা ব্যবহার করবে। তারা দেখতে পাচ্ছে যে আমি যদি ঠিক আছে এই ধরনের ইকুয়েশনগুলো বাদ দিয়ে দিই, তাহলে তো আমাকে এটাও বাদ দিয়ে দিতে হচ্ছে, কারণ
এটা পুরোটাই হচ্ছে ধনাত্মক, এটা বাদ দিয়ে দিতে হচ্ছে, এটা দিতে হচ্ছে, এটা দিতে হচ্ছে, এমন লক্ষ কোটি ইকুয়েশন তৈরি করা সম্ভব যেগুলো সবগুলি বাদ দিয়ে দিতে হবে, কিন্তু তারা সেটাতে রাজি না। এখন তারা যেহেতু সেটা রাজি না যে তারা এটা কেন বাদ দিবে, তো এই সংখ্যাগুলো তো ব্যবহার করা উচিত। এখন বাস্তব ক্ষেত্রে তো আর ব্যবহার করা হচ্ছে না, কারণ আমরা যে সংখ্যাগুলোকে চিনি সেই সংখ্যার এমন কোনো সংখ্যা নেই যে এখানে বসালে এই সাইডটা ইকুয়াল টু এই সাইডটা, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হবে, এমন কোনো সংখ্যা আমাদের হাতে নাই। আমাদের কাছে এমন কোনো সংখ্যা নেই যে যেটা বসালে আমরা এইটার মান শূন্য পাবো, এটার মান শূন্য পাবো, এটার মান শূন্য পাবো। তাহলে আমাদেরকে একটু অন্যদিকে চিন্তা করতে হবে, আমাদের চিন্তাটা করতে হবে একটু অন্যদিকে। কীভাবে চিন্তাটা করবো? ওকে, আমরা দেখি অন্যদিকে কীভাবে চিন্তা করা যায়। তো আমি এখানে যাওয়ার আগে আমি একটু যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে মাইনাসে মাইনাসে কেন প্লাস হয়। হ্যাঁ, আমি একটু এটা শিখিয়ে নিই, তারপরে বাস্তব সংখ্যার আকারে কেন এক লাইনে হয় সেটাও আমি এখন দেখাবো। অর্থাৎ শুধু বেসিক, আজকে যেই ক্লাসগুলো হবে ক্লাসটা হচ্ছে সংখ্যা তত্ত্বের উপর বেসিক। যেমন যেমন দেখো 0 1, আমরা জানি এই পাশে হচ্ছে -1, তো এই পাশটা যদি নর্থ হয় এটা হচ্ছে সাউথ। এখন আমি যদি বলি 0 থেকে 1 তার দূরত্ব কত, আমি বললাম এটা একটা মিটার স্কেল, এটা একটা মিটার স্কেল। 0 থেকে 1 তুমি বলবো যে 1 মিটার, 1 মিটার। আবার বললাম 0 থেকে -1, এটার দূরত্ব কত, কিন্তু হ্যাঁ যদি এখানে আপনি 0 থেকে -1 দিকে যান তাহলে আপনি পাবেন তাও আপনাকে 1 মিটারই হাঁটতে হবে। অর্থাৎ দেখো মান সেম, এটাও 1 মিটার, এটা একটা মান সেম, কিন্তু দুইটা দিক কি ভিন্ন। আচ্ছা, তাহলে আমি একটু বলি যে মাইনাস এর পরিচয় হচ্ছে কোনো কিছুকে 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেওয়া। এখন আমি যদি বলি মনে করো কলমটাকে বললাম যে কলম তুমি মাইনাস হয়ে যাও, অ্যাকচুয়ালি তার হেড এখানে, ল্যাসটা হচ্ছে এখানে, তুমি মাইনাস হয়ে যাও, তার মানে হচ্ছে আমি জাস্ট তাকে বলছি তুমি ঘুরে যাও 180 ডিগ্রি। অর্থাৎ সে আগে এদিক ছিল, এখন ঘুরে এদিক হলো, তার মানে কত, এক সরল রেখা 180 ডিগ্রি। তাহলে মাইনাস অ্যাকচুয়ালি বোঝায় কোনো কিছুকে 180 ডিগ্রি করে ঘুরিয়ে দেওয়া। তাহলে দেখো এটা হচ্ছে +1, এটা হচ্ছে +1। আমি যদি বলি +1, তুমি মনে করো যে তুমি এখানে আছো, যে এইদিকে মুখ করে আছো, এই যে এটা 1 মিটার, এটা 1 মিটার। আমি বললাম যে +1কে আমি মাইনাস করে দিলাম। তো মাইনাস কি বোঝায়? মাইনাস বোঝায় কোনো কিছুকে 180 ডিগ্রি করে ঘুরিয়ে দেওয়া। তো এখন +1 যদি 180 ডিগ্রি করে ঘুরে তাহলে তার পজিশনটা এটা হওয়া উচিত, অর্থাৎ -1 এই পজিশনটা হওয়া উচিত। তাহলে +1কে যদি আমি মাইনাস করে দিই তখন +1টা 180 ডিগ্রি কোণে ঘুরে এই পাশে চলে আসবে। তো এই পাশটা যদি আসে তা আমরা এই পাশটাকে কি বলি? এই পাশটাকে নেগেটিভ বলি। তাহলে প্লাস ছিল, তাকে মাইনাস করলাম, কি পেলাম? মাইনাস প্লাসে মিলে পেলাম মাইনাস। আচ্ছা, তো এখন মাইনাসে মাইনাসে কেন প্লাসটা হয়? তো আবার আমি যদি -1কে বলি -1 180 ডিগ্রি কোণে ঘুরে যাও, তাহলে -1 যদি 180 ডিগ্রি কোণে ঘুরে যায় 180 ডিগ্রি, মানে সে তার পজিশন থেকে সে যেদিকে মুভ করেছিল ঠিক তার উল্টো দিকে এখন মুভ করবে 180 ডিগ্রি। তাহলে বলতো -1কে যদি 180 ডিগ্রি কোণে ঘোরায় সে এখান থেকে ঘুরে এখানে আসবে, প্লাস হবে। তাহলে কি পেলাম? যে মাইনাস মাইনাস মিলে পেলাম প্লাস। আচ্ছা, তাহলে ম্যাথমেটিক্সে মাইনাসের ভাষাটা হচ্ছে যে কোনো কিছুকে 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেওয়া। এই সংক্রান্ত কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। ভাইয়া ঝাপসা, আচ্ছা ঝাপসাটা সমস্যা নাই, আমার একটা আপাতত কথাগুলো শুনো, ঝাপসা আবার ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে তোমার নেটের, যাদের নেট একটু স্লো, কারণ দেখো আমার হাতেও একটা মোবাইল আছে, অর্থাৎ ওইখান থেকে যেই কোয়ালিটির ভিডিও এখানে
পাচ্ছি আমি, সেটা আমার এটাতে দেখা যাচ্ছে। তো এটাতে আমি দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে খুবই ক্লিয়ার। অর্থাৎ এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে নেট স্পিডের উপরে। যার নেট স্পিড বা তোমরা যদি রবি অথবা জিপি ইউজ করো, বা অনেক সময় দেখা যায় যে তোমাদের বাসা অনুযায়ী যে সেখানে জিপি নেটওয়ার্ক পাওয়া যায় না, এয়ারটেল খুব ভালো পাওয়া যায়, একটু যদি এরকম একটু হিসেব করে যদি তোমরা প্যাকেজগুলো নিয়ে নাও একটা ভালো একটা সিমে, তোমাদের পজিশন অনুযায়ী, তখন ঝাপসা ঝাপসা আসবে না। দেখো একেবারে ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, বুথ থেকে দূরে থাকবো। আসসালামু আলাইকুম স্যার। হীরা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আচ্ছা, এসান বলছো বুথ থেকে দূরে থাকতে। ঠিক আছে, তাহলে আমি বোর্ডটাকে রুমে আর কোন রুমে গিয়ে আমি পড়াই। এসান এই পর্যন্ত বুঝছো কিনা? আচ্ছা, যারা বুঝছো একটু লিখে ফেলো যে ভাইয়া বুঝছি। না বুঝলে মাওলা ফারদিন টেলিটক, ফারদিন টেলিটক ইউজ না করে ভালো, কারণ হচ্ছে খুবই স্লো। হ্যাঁ, টেলিটকটা চেঞ্জ করে ফেলো, তাহলে হয়তো ক্লাসগুলো করে একটু মজা পাবা। আচ্ছা, তা আমি এখানে চলে যাই। আশা করি যে এই সিম্পল জিনিসগুলো তোমরা ধরে ফেলেছো। তারপরেও যদি সমস্যা হয় আমাকে একটু জানাও। আচ্ছা, তো আমি মাইনাসের ইয়েটা বোঝালাম। এখন এখন দেখো, আমি যেখানে আটকে ছিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এই কোয়েশনটা কোনো সলিউশন আমি পাচ্ছি না বা সমাধান পাচ্ছি না। অর্থাৎ এক্স এর মান কত বসালে এটা শূন্য হবে, সেইটা সেই এমন কোনো সংখ্যা আমার হাতে নেই। ওকে, তাহলে কাজ করে ফেলি, দেখি কি করা যায়। এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, এক্স ইকুয়াল টু রুট ওভার মাইনাস ওয়ান, রুট ওভার মাইনাস ওয়ান। তো ম্যাথমেটিশিয়ানরা, আমি আবারও বলছি, তারা কোনো সংখ্যাকে ফেলে দিতে রাজি না। তারা চিন্তা করলো রুটের ভিতরে মাইনাস ওয়ানের কোনো ভ্যালু কোনো ক্যালকুলেটর, কোনো কম্পিউটার তোমাকে দিতে পারবে না। তাহলে একটা কাজ করি, এটাকে একটু ব্যবহার করি আমরা। যেমন, যেহেতু আমরা তো সংখ্যা সবাইকে চিনি যে 1.1001 মানে এই সংখ্যাগুলো জানি, কিন্তু যে সংখ্যাগুলো আমরা জানি না সেগুলো কি সংখ্যা, সেগুলোর নাম একটা অবাস্তব সংখ্যা হওয়া উচিত, যেগুলো আমরা জানি না। আচ্ছা, তাদের মধ্যে কেউ সাজেস্ট করলো যে একটা কাজ করি, আমরা রুটের ভিতরে যে মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ান ইকুয়াল টু আই স্কোয়ার ধরে নিই। আই তো কোনো সংখ্যা আমরা কখনোই এই পর্যন্ত জন্ম ব্যবহার করিনি, তো আমরা আই ধরিনি, আই স্কোয়ার ধরি। ধরতে তো সমস্যা নেই, কারণ আমরা তো সবসময় প্রত্যেকটা জিনিস ধরেই করি। তাহলে রুটের ভিতরে আই স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার রুট কাটা, তাহলে শুধু হচ্ছে আই। অর্থাৎ অর্থাৎ আমি এই সংখ্যাটাকে রিপ্লেস করে দিলাম, অর্থাৎ মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার। তাহলে আই ইকুয়াল টু রুট ওভার মাইনাস ওয়ান, অর্থাৎ ইমাজিনারি নাম্বার আই ইকুয়াল টু রুট ওভার মাইনাস ওয়ান। তার মানে রুট ওভার মাইনাস ওয়ানকে আমরা রিপ্লেস করছি কি দিয়ে? আই দিয়ে। তাহলে এটা সমাধান হচ্ছে এক্স ইকুয়াল টু আই। এখন কথা হচ্ছে আই, তাকে আমরা কীভাবে খুঁজে পাবো, তাকে কীভাবে চিনবো? আমরা যাদেরকে চিনি সেটা তো প্লাস ওয়ান, একটা বাস্তব সংখ্যা রেখা, বাস্তব অক্ষর, কিন্তু আই সে কোথায় আছে? এখানে তো সারা জীবন খুঁজলে তো পাওয়া যাবে না। আচ্ছা, তাহলে আই এর পজিশনটা ঠিক করা উচিত, যে আই আসলে কোথায় আছে, এটা আমরা বের করবো এখন। তো তারা দেখলো, ঠিক আছে, তাহলে একটা জিনিস আমরা ক্লিয়ার হলাম যে আই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান। তার মানে দুইটা আই গুণ করলে মাইনাস ওয়ান হয়। দেখি, বাস্তব সংখ্যা রেখা তো সোজা, এটা হচ্ছে বাস্তব সংখ্যা রেখা, যেখানে আছে 0 1 2 -1 -2, এটা বাস্তব সংখ্যা রেখা। কিন্তু আমরা যে নতুন একটা সংখ্যা রেখা কল্পনা করছি, সেইটার অক্ষ কোথায় দিব আমরা, সেটা কেমন হবে, তার অক্ষটা কেমন হবে সেটা একটু দেখি। আচ্ছা, তো দেখলাম, আচ্ছা একটু সবাই ভালোভাবে লক্ষ্য করো, মাইনাস ওয়ান ইকুয়াল টু কত? আই স্কোয়ার। তার মানে যদি আই কে ব্যবহার করে মাইনাস ওয়ানে যেতে চাই, তাহলে আই কটা লাগে? দুইটা।
আই কটা লাগে? দুইটা। দেখো দুইটা আই সমান -1। তাহলে মনে করো আমি এখানে চলে আসলাম ওয়ানে চলে এলাম। এখন এখান থেকে আমি -1-এ যেতে যাচ্ছি ইমাজিনারি নাম্বার ব্যবহার করে। এখন ইমাজিনারি নাম্বারের যে অক্ষটা, বাস্তব অক্ষ তো এটা, তাহলে ইমাজিনারি নাম্বারের যে অক্ষটা সেটা কি আমি কোনাকুনি দিব, লম্বালম্বি দিব, না এইভাবে দিব, না এইভাবে দিব, মানে দিবটা কীভাবে সেটা একটু দেখা, অক্ষটা সেট করব। আচ্ছা, তো তো এই হচ্ছে আমার 0। তা এখান থেকে 1, আবার এখান থেকে -1। কিন্তু আমি চাচ্ছি যে ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা আই ব্যবহার করে -1-এ যেতে। তাহলে একটু লক্ষ্য করো, -1 কটা লাগে? দুইটা। তো দুইটা লাগে। একটা কাজ করি, আমি প্রথমে তোমাদের বোঝার সুবিধার্থে আমি আন্তাজি, মনে করো যে আন্তাজি দাগ দিলে তো একটা দিয়ে ফেলতে পারতাম যে এটার সাথে আন্তাজি দাগ দিলে কটা দেওয়া যায়, এটা দেওয়া যায়, এটা দেওয়া যায়, এটা দেওয়া যায়, যে কোনো একটা। কারণ আন্তাজি যেহেতু দিচ্ছি, তোমার কোনো এখানে কমপ্লেন থাকার কথা না, যেহেতু এটা আমি ইচ্ছা মতো, পরে আমি চেক করবো যে আমার এটা হয়েছে কিনা। আমি আন্দাজে এটা আমি দিয়ে দিলাম এই দাগটা। এবার এটাকে দেখি যে আমি যে দাগটা দিলাম দাগটা সঠিক কিনা। আমি বললাম এটাই হচ্ছে অবাস্তব অক্ষ, আমি বলে দিলাম এটাই হচ্ছে অবাস্তব অক্ষ। এখন তুমি বললা যে এটা যে অবাস্তব অক্ষ তার প্রমাণ দেখান, কীভাবে এটা অবাস্তব অক্ষ হয়। আচ্ছা, তা আমি আবার প্রমাণ দেখানোর জন্য উঠে পড়ে লাগলাম। যেমন দেখো 1, আমার কথা হচ্ছে আমি আইকে ব্যবহার করে -1-এ যাব। আমি চালাকি করে এখানে একটা আই লিখে দিলাম। আমি বললাম এটা হচ্ছে আই, এটা হলো আই, এটা হলো 2i, এটা হলো 3i। আমি মুখস্থ মনে করো যে এই মানগুলো বসিয়ে দিলাম। এখন তুমি আমার কাছে জানতে চেয়েছো আপনি যে এটা এখানে হুট করে যেখানে একটা অক্ষরকে সেট করে 1i, 2i, 3i, আবার -i, -2i, এই যে আপনি বসালেন, এটা প্রমাণ দেখান যে আপনার এটা যে সঠিক হয়েছে। আচ্ছা, তো এখন প্রমাণটা দেখাচ্ছি। যেমন দেখো এই যে 1কে কত, -1কে পেতে হলে কয়টা আই ব্যবহার করতে? দুইটা। তাহলে 1 থেকে আইতে যেতে আই লাগে কয়টা? একটা, কারণ আই তো এটা তো আই। তাহলে 1 থেকে এখানে এলাম, তাহলে কয়টা আই? একটা আই। আবার এখান থেকে এখানে আবার একটা আই, দুইটা আই। যেমন আবার বলছি, আই কত ডিগ্রি কোণে আছে? আই এটার সাথে কত ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে। তাহলে বলো তো আমি যদি 180 পেতে চাই তাহলে কয়টা আই প্রয়োজন? দুইটা আই প্রয়োজন। তার মানে আই যদি বাস্তব অক্ষের সাথে 90 ডিগ্রি কোণে থাকে তাহলে দুইটা আই মিলে -1 হয়, দুইটা আই মিলে -1 হয়। অর্থাৎ এখান থেকে এখানে আসা মানে একটা আই, আবার এখান থেকে এখানে আসা মানে হচ্ছে আরেকটা আই, দুইটা মিলে কত? 180 ডিগ্রি। তাহলে শুধু একটা আই কত? শুধু একটা আই হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ আই এর পরিচয় হচ্ছে, আই হলো কোনো সংখ্যাকে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেওয়া। এই হলো আয়ের পরিচয়। অর্থাৎ আই হচ্ছে কোনো সংখ্যাকে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেওয়া। তার মানে দেখো 1, তা আমি যদি আইকে ব্যবহার করি, আই কি করে? 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেয়। তো -1-এ যেতে হলে কয়টা আই প্রয়োজন? দুইটা আই। তাহলে 1, আমি বললাম যে একটা আই, দুইটা আই, -1। তার মানে আমরা যে অক্ষরটা লিখলাম অক্ষরটার পজিশন একেবারে পারফেক্ট। অক্ষরটার পজিশন হচ্ছে একেবারে পারফেক্ট। তাহলে এবার একটু এখানে যাই যে -আইটা পাওয়া যাবে কিনা। -আইটা তো একটু দেখি 3টা আই মিলে কত হয়। তো আমি যদি 3টা আই লিখি, মানে i³ লিখলাম। i³ মানে কি? i² ইন্টু আই। i² সমান কত? -1 ইন্টু আই। তাহলে i³ সমান কত? -i। i³ সমান কত? -i। i³ মানে কি? এই প্রমাণগুলো কিন্তু আমি বলছি যে
এই যে প্রমাণের ব্যাখ্যাগুলো এগুলো কোথাও নাই, জাস্ট একটু ধৈর্য ধরে একটু শোনো। তাহলে 3টা আই মানে আই কিউব মানে হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই, আই স্কোয়ার সমান -1 ইন্টু আই মানে -i। তাহলে 3টা আই মিলে হচ্ছে -i, 3টা আই মিলে হচ্ছে -i। দেখি 3টা আই সমান -i হয় কিনা। যদি 0 এর এদিকে প্লাস আই থাকে তাহলে এদিকে কি আই হওয়া উচিত, -i হওয়া উচিত। অর্থাৎ এইটা হলো, তাহলে এখান পর আরেকটা আই। দেখো আই মানে কি 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেওয়া, একটা 90 ডিগ্রি একটা আই, আর একটা 90 ডিগ্রি আরেকটা আই, আরো একটা 90 ডিগ্রি আর একটা আই। তার মানে 1 2 3টা আই দিয়ে কোথায় আসলাম, -i। যদি আমি বলি i টু দি পাওয়ার 4 কত, তো i টু দি পাওয়ার 4 মানে কি i স্কোয়ার ইন্টু i স্কোয়ার, অর্থাৎ -1 ইন্টু -1 ইকুয়াল টু হচ্ছে +1। তার মানে i টু দি পাওয়ার 4 কত হওয়া উচিত, +1 হওয়া উচিত। দেখি এখান থেকে শুরু করলাম, একটা আই 90 ডিগ্রি, আরেকটা আই 90 ডিগ্রি, আরেকটা আই, 3টা আই, এখানে 4টা আই। তাহলে 1 2 3 4, 4টা আই দিয়ে কত পেলাম, 1 পেয়েছি। দেখো i টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত, 1। i টু দি পাওয়ার 4 মানে কি i ইন্টু i ইন্টু i ইন্টু i। এই হচ্ছে i এর সংখ্যা রেখার উদ্ঘাটন, এটাই হচ্ছে i এর টোটাল বেসিক। আমি আবারও বলছি, এই বেসিকটা তুমি যতই যে 3i হতে পারতো, আচ্ছা 3i, হ্যাঁ 3i যখন নিব তখন 3 নিচে দেবো। আচ্ছা ঠিক আছে, 3 এর বিষয়টা আমি একটু পরে দেখাচ্ছি। আমি আবারও বলছি যে এই বেসিকটা তোমার জানা উচিত, কারণ জটিল সংখ্যা মানেই যে একটা a প্লাস আইবি ধরে আমি অঙ্ক করা শুরু করে দেবো তা না। তোমাকে জানতে হবে এই সংখ্যাটা অ্যাকচুয়ালি কী বোঝায়, কোথায় তার অ্যাপ্লিকেশনটা কোথায়। আমি এখন খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো যে জটিল সংখ্যাটা আমরা কোথায় ইউজ করি। তোমার কাছে প্রশ্ন থাকতে পারে যে এই যে এই সংখ্যাটা আমি পড়ছি এটা আমি কোথায় ইউজ করি। এক কথা বলে দিব, তুমি তোমার মোবাইল ফোনে সেটা ইউজ করো, মোবাইল ফোনে ইউজ করো। তুমি পিকচার রোটেট করো, রোটেট অর্থাৎ পিকচার যখন তুমি ছবি পজিশন, মনে করো এই হচ্ছে তোমার ছবিটা, এটা তোমার ছবিটা। তো তুমি যে ছবিটাকে রোটেট করছো, অর্থাৎ এটা এমন ছিল, তারপর তুমি 90 ডিগ্রি কোণে ঘোরাও, 180 ডিগ্রি কোণে ঘোরাও, এভাবে ঘোরাও, ইচ্ছা মতো ঘোরাও। প্রতি 90 ডিগ্রিতে একটা করে আই তোমার সেখানে প্রোগ্রামিং করা থাকে। অর্থাৎ একটা আই মানে তুমি 90 ডিগ্রি কোণে ঘোরানো, 2টা আই মানে ছবিটাকে 180 ডিগ্রি কোণে ঘোরানো। মনে করো এটা তুমি, এই যে এটা তোমার ছবিটা। এখন তোমার ছবিটা যদি হঠাৎ তোমার ছবিটা যদি হঠাৎ রেগে মেগে দাঁড়িয়ে যায়, তার মানে তার কাছে একটা আই এসেছে, অর্থাৎ তাকে কম্পিউটারের মাধ্যমে ইন্ডিকেট দেওয়া হয়েছে, এমনভাবে প্রোগ্রামিংটা করা আছে সেখানে। অর্থাৎ একটা আই দিয়ে গুণ করলে তোমার ছবি আগে ছিল এটা শোয়ানো ছিল, এখন সে দাঁড়াবে। আরেকটা আই দাও, সে আবার এই দিকে মন নেবে, আরেকটা আই দাও, সে নিচের দিকে চলে যাবে। অর্থাৎ আই যে কাজটা করে, আই বিভিন্ন সংখ্যাকে বা বিভিন্ন কিছুকে সে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেয়। আচ্ছা এটা হচ্ছে একটা। এবার তো 3i কথা যে বলেছে, 3i শোনো, i কিউব আর 3i কিন্তু সেম না, i কিউব আর 3i সেম না। যেমন আমি যদি বলি এটা 3, এখন আমি তোমাকে বললাম যে, আমি তোমাকে এভাবে বললাম প্রশ্নটা যে বাস্তব অক্ষ ব্যবহার না করে, প্রশ্নটা আমি বললাম যে বাস্তব অক্ষ ব্যবহার না করে বা কাল্পনিক অক্ষ ব্যবহার করে 3 থেকে -3-তে কীভাবে যাওয়া যায়। এটা জাস্ট একটা বেসিক কোশ্চেন। মনে করো যে এটা তোমার ভাইভাতে আসলো বা ভাইভাতে কোনো স্যার জিজ্ঞেস করলো যে 3 থেকে আসা যায়। স্যার আই হলো বা ইমাজিনারি নাম্বারের যে আই, সেটা হচ্ছে কোনো সংখ্যাকে 90 ডিগ্রি করে ঘুরিয়ে দেওয়া। বাস্তব সংখ্যার মাইনাসটা হচ্ছে 180 ডিগ্রি করে ঘুরিয়ে দেয়, আর ইমাজিনারি নাম্বারের আইটা হচ্ছে 90 ডিগ্রি করে ঘুরিয়ে দেয়। তাহলে 3কে আমি যদি 3 থেকে -3-তে যেতে চাই, তাহলে একটা প্রথম কাজ করব, আমি এটাকে 90 ডিগ্রি কোণে ঘোরাবো। 90 ডিগ্রি কোণে ঘোরাতে হলে আমাকে প্রথমে একটা আই নিতে হবে, এই যে একটা আই নিলাম। কারণ দেখো এখান থেকে এখানে যদি 3 মিটার হয়,
এই বাহুটা 3 মিটার হলে এটাকে যদি তুমি 90 ডিগ্রি করে ঘোরাও তাহলে এটাও এই যে এটাও 3 মিটার হবে। তাহলে কটা ইউজ করছো? একটা। আবার 90 ডিগ্রি করে ঘোরাও, তাহলে এই হচ্ছে 3, মানে এটা 3 মিটার, একবার আই আরেকবার আই, কোথায় আসলাম? -3 তে আসলাম। তার মানে এটা কোথায় আসলাম? -3 তে আসলাম, অর্থাৎ 3 ইন্টু আই স্কোয়ার ইকুয়াল টু -3। এটাই হচ্ছে প্রমাণ, মানে 3 ইন্টু আই ইকুয়াল টু হচ্ছে -3। তার মানে হচ্ছে 3 কে দুইটা আই এর মাধ্যমে ঘুরিয়ে দিলে -3 পাওয়া যাবে। তো আমি যদি এখন বলি 3 থেকে -3 আইতে যাও, -3 আইতে, তাহলে -3 আইতে যেতে হবে আমাকে। তো দেখি, তো দুইটা হলে যদি এটা হয় তাহলে 3 এর সাথে যদি আমি 3টা আই দিই, দেখি কি হয়। দেখো এটা সমান কত? মাত্র শিখলাম -3 ইন্টু আই, অর্থাৎ -3i। তাহলে 3 কে যদি 3টা আই দ্বারা গুণ করা হয়, মানে 3 কে যদি 3 বার 90 ডিগ্রি করে ঘোরানো হয়, তাহলে আমি পেয়ে যাব, এখানে পাবো -3i। একটা আই, দুইটা আই, 3টা আই। আচ্ছা, এই যে বেসিক যে জিনিসটা আমি জানালাম, এটার মধ্যে যদি কোনো ইয়ে থাকে, একটু কোশ্চেন থাকে, একটু সবাই আমাকে একটু ইনফর্ম করো যে কোনো কোশ্চেন আছে কি না। টোটালটাই ছিল একদম বেসিক লেভেল থেকে। আচ্ছা, আমি আবার ডাইরেক্ট অঙ্কের সলিউশন, ম্যাথমেটিক্সে ঢুকবো। ম্যাথমেটিক্সের জন্য যা যা করা দরকার তাই করবো এখন। আচ্ছা, ভাইকে আমাদের দিকে নেন। ভাইয়া 2 থেকে -3 তে কি যাওয়া যাবে? 2 থেকে -3 যাওয়া যাবে। আচ্ছা, আমি এখানে অ্যাকচুয়ালি যেটা করছি, দেখো আমাদের এখানে কাজটা হচ্ছে 2 থেকে -3 যদি তুমি যেতে চাও, এইভাবে জাস্ট আই দিয়ে বা মাইনাস দিয়ে যেতে পারবো না। হ্যাঁ, এটা যাওয়ার অন্য পথ হচ্ছে 2 থেকে -3, তার মানে সরাসরি বাস্তব সংখ্যা ইউজ করে যাওয়া যায়। কিন্তু তুমি 2 থেকে যদি বলো যে না, আপনি কাল্পনিক অক্ষ ইউজ করে এটাকে ঘুরিয়ে 2 থেকে -3 নিয়ে যান। এখন এটা করতে হলে এটা কখনই করা যাবে না, কারণ হচ্ছে দেখো 2 তাকে একবার আই দ্বারা গুণ করলে সেখানে আসবে 2i, -2 আসবে, মানে এই বাহু অর্থাৎ 0 থেকে 2, এটা যদি 2 মিটার হয়, 0 থেকে -3 এটা হচ্ছে 3 মিটার, অর্থাৎ 2 মিটার আর 3 মিটার কখনোই সমান হবে না, অর্থাৎ 2 থেকে -3 এরকম ব্যাখ্যা অন্যভাবে যেতে পারবো আমরা। তবে আমি এখানে যে ব্যাখ্যাটা দিচ্ছি, আই এর পরিচয়, আই কি করে সংখ্যাকে 90 ডিগ্রি কোণে ঘোরায়, জাস্ট এটি। অর্থাৎ তুমি এটা 2 মিটার, বাহুটা ছোট, বাট এটা বাহুটা বড়, তো ছোট ইকুয়াল টু বড় এটা সম্ভব না, ছোট নট ইকুয়াল টু বড়। তাহলে আমি বলতে পারবো যে 2 থেকে -2 যাওয়ার জন্য আমরা নতুন একটা অক্ষ পেলাম। হ্যাঁ, যাওয়া যায়, নতুন একটা অক্ষ ব্যবহার করে যাওয়া যায়, অর্থাৎ সেটাকে বলা হয় ইমাজিনারি অ্যাক্সিস। এটার নাম হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস বা কাল্পনিক অক্ষ। এটা হচ্ছে বাস্তব অক্ষ। এখন আমরা এই অধ্যায়ে যা পড়ব তা হলো যে বাস্তব কাল্পনিক মিলিয়ে পড়বো এখন। ওকে, তাহলে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে একটু বলে ফেলো। আচ্ছা, কে বুঝেছো? ফারদিন বুঝেছো কিনা একটু, যা বলেছি তা বুঝতে পেরেছো কিনা, বেসিকগুলো একটু জানাও। তারপরে জানাও, ফারহান জানাও, ফয়সাল জানাও, তারপরে হচ্ছে এই হীরা জানাও, আর কি আছো? নিঝুম আছো, তাইবা আছো কিনা? তাইবা থাকলে জানাতে পারো। আচ্ছা, ওকে, তাহলে আমি এবার আমি আসল কাজে চলে যাই। আমার আসল টপিক, অর্থাৎ জটিল সংখ্যার ফরম্যাট কি হবে। জটিল সংখ্যা ফরম্যাট হচ্ছে এটা। তার লেখার নিয়মটা হচ্ছে, দেখো এটা তো আমরা বললাম এটা রিয়েল অ্যাক্সিস, আর এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। তো আমি যদি বলি তোমাকে যে জটিল সংখ্যা বরাবর লেখা 1 2 3 4 5, হ্যাঁ, এখানে হচ্ছে 5,
1 2 3 4 5 এটা হবে 5i। দেখো এটা 5 হলে, কারণ ইমাজিনারি অক্ষ তার 90 ডিগ্রি কোণে থাকে, এটা 5 হলে এটা 5i। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা কত, অর্থাৎ তুমি যে ফিল্ডে আছো এই ফিল্ডের একটা অংশ বাস্তব, একটা অংশ হচ্ছে কাল্পনিক, মানে এই ক্ষেত্রটা হচ্ছে বাস্তব প্লাস কাল্পনিক দুইটা। তো এইটা লেখার ম্যাথমেটিশিয়ানরা এটাকে কিভাবে প্রেজেন্ট করে একটু বলি। যে আমি বললাম তুমি এই বিন্দুতে আছো, তোমার পজিশনটা তুমি ডিনোট করো, পজিশনটা তুমি মার্ক করো যে তুমি আসলে কোথায় আছো, আমাকে বোঝাও যে এটার মাধ্যমে। তো তখন তুমি বলবা যে দেখেন আপনি যেখানে আছি সেটা হচ্ছে বাস্তব অক্ষ বরাবর, বাস্তব, খাতায় লিখে বলতে পারো বাস্তব অক্ষ বরাবর, বাস্তব অক্ষ বরাবর 1 2 3 3 ঘর, কাল্পনিক অক্ষ বরাবর 1 2 3 3 ঘর। আচ্ছা, বাস্তব অক্ষ বরাবর 3 ঘর, কাল্পনিক অক্ষ বরাবর 3 ঘর। অর্থাৎ তুমি যে পজিশনটা আছো সেটা হচ্ছে এই 1 2 3 আর হলো এইটা, এটা আমি একটু ঢেউ দিয়ে আঁকলাম এটা। তাহলে তাহলে তুমি অ্যাকচুয়ালি এই বিন্দু থেকে এই বিন্দুতে গিয়েছিলে, তুমি অ্যাকচুয়ালি গিয়েছিলে এই বিন্দু থেকে এই বিন্দুতে, অর্থাৎ এখান থেকে এখানে হচ্ছে 3 ঘর, এখান থেকে এখানে হচ্ছে 3 ঘর, বাট সেটা হচ্ছে কাল্পনিক অক্ষ বরাবর এটা। অর্থাৎ তোমার পজিশনটা যদি আমি বলি, এটাকে লেখার নিয়ম হচ্ছে আমরা আগে লিখতাম x, y, আর এখন যেটা লিখবো সেটা হচ্ছে বাস্তব অংশ প্লাস দিব, সবসময় প্লাস, অর্থাৎ 3 প্লাস কাল্পনিক অক্ষ, অর্থাৎ এই দুই অক্ষ লেখার নিয়ম। অর্থাৎ তুমি এখন যে পজিশনে আছো সেটা হচ্ছে 3 প্লাস 3i। আমি যদি বলি 2 প্লাস 3i পজিশন ডিফাইন করো, 2 প্লাস 3i, তাহলে দেখো এই হচ্ছে 2, বাস্তব অক্ষ বরাবর 2, আর 1 2 3, এই হচ্ছে 2 প্লাস 3i। এখন 2 প্লাস 3i, 2 কি সংখ্যা? বাস্তব। 3 কি সংখ্যা? বাস্তব। কিন্তু 3i কি সংখ্যা? 3i হচ্ছে কাল্পনিক সংখ্যা। এখানে একটা বেসিক থাকে সবসময়, এটা তোমরা অবশ্যই ভালোভাবে এটাকে জানতে হবে। এখান থেকে এটা অবজেক্টিভ কোশ্চেন হয়, অনেকে এটা বোঝে না, বুঝে বাট এটা ভুল করে। ভুলটা কি কি কারণে একটু বলছি। কাল্পনিক অংশ আর টোটালটা, অর্থাৎ এই সবটা, তাকে বলা হবে জটিল অংশ বা জটিল সংখ্যা। এবার দেখো তোমাদেরকে যখন ভাইভাতে কোশ্চেন করা হয়, টিচাররা কোশ্চেন করে যে 3i কি, তোমরা হুট করে বলে ফেলো জটিল সংখ্যা। না, 3i হচ্ছে কাল্পনিক অংশ, মানে জটিল সংখ্যার একটা অংশ হচ্ছে কাল্পনিক, একটা অংশ হচ্ছে বাস্তব। তাহলে জটিল সংখ্যা দুইটা অংশ দিয়ে তৈরি, একটা হচ্ছে বাস্তব, একটা হচ্ছে কাল্পনিক। আচ্ছা, হ্যাঁ একটু ঘোলা হয়ে গেছে, আমিও দেখতে পাচ্ছি ঘোলা দেখাচ্ছে। আচ্ছা, ম্যাট একটু স্লো হয়েছে। তো যেটা আমি আবারও বলছি যে এই টোটালটা, তাহলে এটার মানে ফর্মটা কেমন, অর্থাৎ কি আকারে লিখে, জটিল সংখ্যার আকারটা কি? a প্লাস আইবি, a প্লাস আইবি, এ বাস্তব, বি বাস্তব, আইবি অবাস্তব সংখ্যা বলতে পারো বা কাল্পনিক অংশ বলতে পারো। টোটালটা জটিল সংখ্যা, টোটাল সংখ্যা, তো জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় a প্লাস আইবি দিয়ে। আচ্ছা, এই পর্যন্ত আশা করি বুঝাতে পেরেছি। তারপরও তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও যে কোন অংশটা আমি আরেকটা বার রিপিট করবো। একটু তারপরেও একটু কমেন্ট সেকশনে জানাও কোন অংশটা আমি আরেকবার রিপিট করবো।
কোন অংশটা আরেকবার রিপিট করবো একটু, সবাই একটু জানাও। খোলা দেখাচ্ছে, বাট আমি আশা করি যে কথাগুলো শুনলে বুঝতে পারবা। আচ্ছা, মাহির এখানে একটা কমেন্ট ছিল যে ভাইয়া 3 থেকে 1 মাইনাস করে তারপর 2 তে গেলে ওইখানে 2i ঘোরালে অবশ্যই। মাহির তুমি যেভাবে বলেছো সেটা, অর্থাৎ অ্যাকচুয়ালি ঘুরে ফিরে ওই জাস্ট একটাই কথা যে 2 থেকে মাইনাস 2 তে তুমি প্রথমে 3 তে গিয়েছো 3 মিটার, 3 মিটার থেকে 1 মিটার কেটে নিয়েছো, অর্থাৎ তোমার হাতে আছে 2 মিটার। 2 মিটার হওয়ার পর তুমি i দিয়ে গুণ করছো। আই দিয়ে গুণ করাতে, দুইটা আই দিয়ে গুণ করাতে সেটা 180 ডিগ্রি কোণে ঘুরে -2i তে যাবে। অর্থাৎ অ্যাকচুয়ালি তুমি 2 কি দুইটা আই দিয়ে গুণ দিয়ে -2i তে যাচ্ছ যাবে। আচ্ছা ভাইয়া, প্রচুর ঝাপসা দেখা যাচ্ছে ভাইয়া, 3 থেকে -1। হ্যাঁ, অ্যান্সারটা দিলাম, বুঝছি, নিজে বুঝছো। আচ্ছা, রাফাতুল্লাহ ইন্টারভিউ ওয়াচিং। রাফাত যদি থাকো তাহলে এখানে একটু বলো যে কোথায় আরেকবার রিপিট করব বা কোন অংশটা বুঝো নাই। রাফাত, কোন অংশটা বুঝো নাই একটু বলো। টু প্লাস 3i আবার একটু বোঝান রাকিব। ওকে, ঠিক আছে রাকিব, আবার বোঝাচ্ছি। 2 প্লাস 3i কে আবার বোঝাচ্ছি। আচ্ছা, 2 প্লাস 3i এক কথা, তোমাকে কি দিলাম? 2 প্লাস 3i। তো এই 2 প্লাস 3i এর মানেটা কি? এর মানেটা হচ্ছে বাস্তব অক্ষ বরাবর 2 ঘর যাও, অর্থাৎ 1 2, এই হচ্ছে বাস্তব অক্ষ বরাবর 2 ঘর গেলাম। কাল্পনিক অক্ষ বরাবর, এটা কিন্তু কাল্পনিক, এটা দাই যেহেতু আছে, 3 ঘর উঠো। কাল্পনিক অক্ষ হলো 3 ঘর উঠো, তাহলে হচ্ছে এই হলো 1 ঘর, এই হলো 2 ঘর, এই হলো 3 ঘর, তাহলে 1 2 3। তাহলে এটা আমি পাচ্ছি 2 প্লাস 3i। তার মানে কিচ্ছু না, আমরা ওই যেটা আগে পড়েছিলাম 2 3 মানে কি? x অক্ষ বরাবর 2, y অক্ষ বরাবর 3। আর এখন y অক্ষের জায়গাটা দখল করে আছে কাল্পনিক অংশ, অর্থাৎ এখন আর y অক্ষ না বলে আমি বলছি কাল্পনিক অক্ষ, মানে বাস্তব অক্ষ বরাবর 2। এটা আগে ছিল y অক্ষ বরাবর 3, আর এখন বলছি কাল্পনিক অক্ষ বরাবর 3। একদম সেম, জাস্ট কথাটা চেঞ্জ হয়েছে, বাট মাপটা আগের মতোই আছে। আচ্ছা, আরমান যদি থাকো একটু বলো যে কোথায় আরেকবার রিপিট করবো। ফাহিম থাকলেও বলো যে কোথায় আরেকবার রিপিট করবো। ফাহিম, আরমান, অন্তু মনে হয় নাই স্যার, শুধু কাল্পনিক সংখ্যার অক্ষ হয় না। আচ্ছা, ভালো কথা। এটা কে বলছো? মেহেরিন চৌধুরী স্যার। হ্যাঁ, ফারা বলো। আচ্ছা, ফারা যেটা বলছো যে শুধু কাল্পনিক সংখ্যার অক্ষ হয় না। আচ্ছা, হ্যাঁ ফারা, হয়, অবশ্যই হবে শুধু কাল্পনিক সংখ্যা। দেখো, আমি এটাও একটু ভালোভাবে ক্লিয়ার করে দিই যে কোশ্চেনটা থেকে, যে শুধু কাল্পনিক সংখ্যার একটা অক্ষ, অর্থাৎ মানে মানে ওর কথা হচ্ছে সে বাস্তবটাকে রাখতে চাচ্ছে না, বাস্তব যে অক্ষটা সেই অক্ষটা মুছে দিতে চাচ্ছে। সে বলতে চাচ্ছে যে আমি কোনো বাস্তব অক্ষ রাখবো না, শুধু কাল্পনিক অক্ষ। এমন কিছু সংখ্যা দেখান যে সংখ্যাগুলো শুধু কাল্পনিক অংশ দিয়ে তৈরি, যার মধ্যে কোনো বাস্তব সংখ্যা নাই। অ্যাকচুয়ালি নাই বলা যাবে না, অবশ্যই থাকবে। যেমন দেখো, এখন তুমি বললা যে তুমি আমাকে, আমি তোমাকে সংখ্যা দিলাম 0 প্লাস 3i। 0 কি সংখ্যা? বাস্তব। 3i কাল্পনিক। এখন 0 বললে কি তুমি হাঁটা শুরু করবা? না, কারণ 0 মানে কি? যেখানে আছে সেখানে দাঁড়িয়ে থাকো, কোনো মাপটা মানে কোনো তোমাকে আমি কোথাও যেতে বলছি না। তাহলে 0 মানে নিজের পজিশন ধরে রাখা, অর্থাৎ তোমার হাতে যে এখানে একটা অক্ষ ছিল তুমি সেটাকে আর ব্যবহার করছো না, কারণ এই 0 মানে হচ্ছে আমি হাঁটবই না, অর্থাৎ 0টা লিখলেও চলে, না লিখলেও চলে। তাহলে তোমার হাতে শুধু বাকি রইল কি? 3i। তাহলে এই 5i 3i এটা হচ্ছে
শুধু কাল্পনিক সংখ্যা দিয়ে এই কাল্পনিক সংখ্যার একটা অক্ষ। তাহলে অ্যাকচুয়ালি এটা 5i কিন্তু বলতে বোঝায় এখানেও বাস্তবে উপস্থিত শূন্য। 3i বলতে শূন্য আছে, তুমি না দিলেও মনে মনে বোঝাবে সেখানে শূন্য আছে। আমি বললাম তোমাকে 0 টাকা দিচ্ছি, তা আমি তো টাকা দিচ্ছি, বাট কি টাকাটার ভ্যালু কত? 0 টাকা। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে আমি সামনে যেতে পারি, আমি একটু সামনে যেতে পারি। যেমন সামনে মুছে ফেলি। এবার আমি আস্তে আস্তে একটু কিছু অবজেক্টিভ থেকে শুরু করে এই লেভেলগুলোতে যাব। যেমন আমি একটা ধারা তোমাদের শিখাতে যাচ্ছি। ধারাটা হচ্ছে 1 প্লাস আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব, অথবা আই। এটা বইটি এসেছিল, বইটি আসার কোশ্চেন। এটা খুবই সহজ, জাস্ট একটু মাথা দিয়ে চিন্তা করা, আর কিছু। তো এই দুইটা ধারা এখন আমি শিখাবো। আচ্ছা, এই দুইটা ধারা একটু দেখি যে এই ধারাটার যোগফল কত, এই ধারাটার যোগফল কত, এই ধারাটার যোগফল কত। এটা 1 দিয়ে শুরু, আই কিউব দিয়ে শেষ, আর এটা আই দিয়ে শুরু, আই টু দি পাওয়ার 4 দিয়ে শেষ। আচ্ছা দেখো তো, এটা 1, আই মানে তো আই স্কোয়ার সমান কত? আই স্কোয়ার সমান হচ্ছে -1। আই কিউব সমান কত? আই কিউব মানে হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই, অর্থাৎ আই স্কোয়ার সমান কত? -1, আর একটা আই, তাহলে মানে -i, অর্থাৎ -i। তাহলে তাহলে আই কাটা 1 1 কাটা ইকুয়াল টু কত? 0। একদম মাথায় বুলেটের মতো ঢুকাই ফেলো, এটা ইকুয়াল টু 0। অর্থাৎ 1 প্লাস আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব ইকুয়াল টু 0। একদম মাথায় সেট করে হলো এটা। এবার এটা আসো, আই স্কোয়ার সমান কত? -1। আই কিউব সমান কত? মাত্র শিখেছি -i। আই টু দি পাওয়ার 4 কত? আই টু দি পাওয়ার 4 মানে কি? আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার মানে হচ্ছে -1 ইন্টু -1 ইকুয়াল টু হচ্ছে +1। তাহলে আই কাটা -1 কাটা 0, তাহলে এটাও একেবারে ব্রেনে ঢুকাই ফেলো যে এটা ইকুয়াল টু 0। আমি তাহলে এই দুইটা ধারা একেবারে সেট করে ফেলো, কারণ এটা তুমি যে কোনো একটা ইউনিভার্সিটি অ্যাডমিশনে তুমি এটা পাবাই, এই ধারাগুলো দিয়ে অঙ্ক। আচ্ছা, তাহলে এবার একটু ফারহার আর একটা প্রশ্ন করেছো, সেটা হচ্ছে 2 প্লাস -5i কি লেখা যাবে? অবশ্যই যাবে, অবশ্যই যাবে। 2 প্লাস -5i, 2 প্লাস -5i অ্যাকচুয়ালি কি বোঝায় বলো তো? প্লাস আর মাইনাসে গুণ করে যদি দাও 2 -5i, মানে এটা বোঝাচ্ছে যে ভাই অক্ষ বরাবর, আপনি বাস্তব অক্ষ বরাবর 2 গড় হাঁটেন, আর কাল্পনিক অক্ষ বরাবর উপরে না উল্টা দিকে -i, -2i, -3i, -4i, -5i। তাহলে তোমার পজিশনে তুমি আবার ডিনোট করে ফেলো 1 2, এই হচ্ছে 5i, অর্থাৎ তুমি আছো এখন এখানে ঘর, অর্থাৎ 4 নাম্বার ঘর বোঝায়। তো 2 -5i বোঝায় কত নাম্বার ঘর? 4 নাম্বার ঘরটা বোঝায়। যদি এটা প্লাস হতো তাহলে বোঝাতো 2 আর উপরে হতো 5i, তাহলে বোঝাতো এইটা 1 নাম্বার ঘর। তাহলে প্লাস দিলে যদি 1 নাম্বার ঘর বোঝায়, ঠিক তার উল্টোটা হচ্ছে 4 নাম্বার ঘর, মাইনাস দিলে 4 নাম্বার ঘরটা বোঝাবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে একটু আরেকবার একটু বলো, যে কারো যদি কোথাও কোশ্চেন থাকে বা ধারাটা ধরতে সমস্যা হয়েছে কিনা একটু জানাও। আরাফাত যদি ক্লাস করে থাকো একটু নক দাও যে বুঝেছো কিনা।
আমি অনেক আচ্ছা। তো এবার আমি যে অঙ্কটা তোমাদেরকে দিব, যে অঙ্কটা আমি এখন তোমাদের উপরে ছুঁড়ে মারবো, আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 প্লাস আই টু দি পাওয়ার 5 প্লাস আই টু দি পাওয়ার 6 প্লাস আই টু দি পাওয়ার 100 ইকুয়াল টু কত? দেখি, আমি এটার জন্য একটু সময় নিব। আমি এখন একটু সবাইকে একটু চেক করে ফেলবো যে কার মাথা কত দূর চিন্তা করতে পারে। একটু চিন্তা ভাবনা করে খাতার মধ্যে করে অঙ্কটার জন্য আমি 2 মিনিট সময় দিব। চিন্তা করো, 2 মিনিট সময়ের মধ্যে আমাকে অ্যান্সারটা পাঠাও, যে অ্যান্সারটা কি এটার। যে আই থেকে শুরু করে এভাবে আই টু দি পাওয়ার 100 পর্যন্ত যদি আমি সবগুলো যোগ করি আমার রেজাল্টটা কত হবে। অঙ্কটা করে দেখো সবাই। ওয়াও, আমি অনেকগুলো ভালো অ্যান্সার পেয়েছি। অনেক ধরে দিয়েছো। নিঝুম গুড, শূন্য। মাহি শূন্য মনে হয় গুড। ফয়সাল গুড। ফারদিন আর একটু চেষ্টা করে দেখো শূন্য মিলাতে পারো কিনা। তিনজনের হয়েছে, বলছিলাম হয়তো পারবে না তোমরা। হীরা অ্যান্সার শূন্য হবেই। ওকে গুড। আচ্ছা, শিবলি -1। শিবলি হয়তো কোথাও সামান্য একটু ভুল হয়েছে। শিবলি আর ফারদিনের সামান্য একটু হয়তো কোথাও ভুল করে ফেলেছো। তবে আচ্ছা, তাহলে ধরে নিলাম যে ম্যাক্সিমামে অঙ্কটা পেরে গিয়েছো। আমি আরেকটা অঙ্ক দিচ্ছি এই অঙ্কটা বুঝিয়ে। আচ্ছা, তো আমি তোমাদেরকে কিন্তু এর আগেই বলেছি এই ধারাটার কথা একদম মাথায় সেট করতে, যে আই থেকে শুরু করে আই টু দি পাওয়ার 4, মানে অ্যাকচুয়ালি আমি এখানে বোঝাতে চাচ্ছি আই টু দি পাওয়ার 1, আই স্কোয়ার, আই কিউব, আই টু দি পাওয়ার 4, অর্থাৎ 1 পাওয়ার 1 থেকে 4 এই চারটা যোগ করলে শূন্য হয়। তাহলে বলো তো 1 থেকে 4 এই অংশটা কত? শূন্য। আবার 5 থেকে 5 পাওয়ার 5, 6, 7, 8 এই পাওয়ারগুলো কি হবে? শূন্য। আবার 9, 10, 11, 12 এটা কত হবে? শূন্য। তাহলে এইভাবে কি সারা বছর হিসাব করবো নাকি? তাহলে হিসাবটা কীভাবে করে দিতে দেখি, যে এখানে টোটাল কয়টা আছে দেখো তো। আই এখানে টোটাল কয়টা আছে? আই 1 থেকে শুরু করে 100টা, টোটাল 100টা আই আছে। তো দেখতে পাচ্ছি প্রতি 4 ঘর পর শূন্য হচ্ছে। তাহলে আমি 100কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কয়টা পাচ্ছি? একেবারে কোনো ফ্র্যাকশন পাচ্ছি না, কিন্তু একদম 25 পাচ্ছি। তাহলে বলো তো এখানে 4 করে কতটা জোড়া আছে? 4 করে এমন কতটা জোড়া আছে? যেমন এখানে 4টা, এখানে 4টা, এখানে 4টা, 100টা পর্যন্ত এমন বক্স, এমন কাঠি বা এমন বস্তা কয়টা আছে? অবশ্যই 25টা আছে। এবং প্রত্যেকটার মান যদি শূন্য করে হয় তাহলে 25টা শূন্য যোগ করলে কত হবে? শূন্য হবে। আবার বলছি, পাওয়ার 1 থেকে 4 শূন্য, আবার পাওয়ার 5 থেকে 8 সেম ভাবে শূন্য হবে। তুমি যদি হিসেব করে দেখবা যে একবারে সেম শূন্য হচ্ছে। 9 থেকে 12 সেটাও শূন্য হচ্ছে। প্রতি 4টা যদি শূন্য হয় তাহলে এখানে আছে 100টা। তাহলে এমন
4টা করে 25টা, টোটাল 25টা ব্যাগ তোমার কাছে আছে এবং প্রতি ব্যাগের মানই হচ্ছে 0 0 0 0, 25টা 0 যোগ করে 0 পাবো। এটা হচ্ছে অ্যান্সার। এবার আমি দ্বিতীয়টাতে দিব, দেখি এইটা কে পারো। আমি এবার দুইটা অঙ্ক একসাথে দিব, দুইটা অঙ্ক করে এখন হচ্ছে আমি জাস্ট তোমাদের দিয়ে অঙ্ক করাবো, একটা একটু টেস্ট করবো। ওকে, 1 প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব আই টু দি পাওয়ার 4 আই টু দি পাওয়ার 5 আই টু দি পাওয়ার 6 ডট ডট ডট, তারপর লিখব আই টু দি পাওয়ার 198। এটাই হচ্ছে নাম্বার 4 নম্বর। যে অ্যান্সারটা যার অ্যান্সারটা হবে আমি এখান থেকে তাকে 4 মার্কস ঘোষণা করব যে 4 পেয়েছো, নাম্বার 1 এটা। আচ্ছা, এটা করলে ইনশাআল্লাহ তোমরা সবগুলোই করতে বুঝতে পারবা। তো ওকে, তা এই করে জানাতে এই কমেন্টস করো, অঙ্কটা করে কমেন্টস করে ফেলো যে অ্যান্সারটা কত কত। আমি আবার বলছি 1 প্লাস 1 দিয়ে শুরু করেছি, এবার 1 প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 প্লাস আই টু দি পাওয়ার 5 প্লাস আই টু দি পাওয়ার 6 প্লাস ডট 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 প্লাস আই টু দি পাওয়ার 198 মানে 198। দেখি আই টু দি এসান এর আগে অ্যান্সারটা কি দেওয়া হয়নি মানে এসানের। ফয়সাল -1, ফয়সালের অ্যান্সার, ফয়সাল এটা কি এখনটার অ্যান্সার দিয়েছো মনে হয়, দেখি ফয়সালের অ্যান্সারটা। আগে আগেরগুলো দেখা যায় না, 4টা। আচ্ছা, হ্যাঁ অ্যান্সার পাঠাতে থাকো। কত কত হয়? মাহির 1, তাস্তমা নিজুম আগে অ্যান্সার দিয়েছো 1, নিজুমেরটা নিজুম, ওকে গুড। নিজুম দিয়েছো 1, মাহির হাসান 1। আচ্ছা, দেখবো আমরা এটা অ্যাকচুয়ালি এখনো রাইট অ্যান্সার হয়তো আমরা পাইনি, দেখি রাইট অ্যান্সার আসে কি না। আচ্ছা, রাইট অ্যান্সার আসে কিনা এখন দেখি, এখনো রাইট অ্যান্সার আসে নাই, সবাই 1 1 লিখছো। সঠিক উত্তরটা এখনো আসে নাই। এসান কোথায়? এসান কমেন্ট করো না কেন? ফারহান দিয়েছে 0, এই রাইট অ্যান্সার মাত্র পেলাম। ফারহান গুড, এবং ফারহানের জন্য হচ্ছে ফারহান 4। ওকে, তাহলে ফারহান হয়েছে, ফারহান দিয়েছে 1, ফারদিন দিয়েছে 0, সরি ফারহান কত দিয়েছে? ফারহান 0। ওকে, হ্যাঁ ফারদিন 0, ফারদিনও 4 পেয়েছ। আচ্ছা, আর কেউ? আর ঠিক আছে, আর নিচ্ছি না। এবার আমি যাদের হয়নি তারা একটু দেখো কেন হলো না। তাহলে
আমি তোমাদের শিখিয়েছিলাম যে 1 i i স্কয়ার i কিউব। দেখো 1 দিয়ে যদি শুরু হয় তো ধারাটা কিন্তু 1 দিয়ে শুরু। তাহলে বলো তো এই তিনটা সমান কত, এই চারটা সমান কত? শূন্য না? আচ্ছা 1 থেকে যদি i কিউব শূন্য হয় তাহলে পরবর্তী চারটা অর্থাৎ i টু দি পাওয়ার 7 পর্যন্ত, তার মানে i টু দি পাওয়ার 4, i টু দি পাওয়ার 5, i টু দি পাওয়ার 6, i টু দি পাওয়ার 7, এটা সমান কত? ওকে, i টু দি পাওয়ার 4 মানে কত? দুইটা i স্কয়ার সমান হচ্ছে -1 মানে অ্যাকচুয়ালি +1। i টু দি পাওয়ার 5 কত? তো i টু দি পাওয়ার 4 যদি 1 হয় তাহলে i টু দি পাওয়ার 4 ইনটু i, অর্থাৎ শুধু i, অর্থাৎ কারণ i টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 4 কত? এটা তো 1, তাহলে 1 ইনটু i মানে হচ্ছে i, i টু দি পাওয়ার 5 মানে হচ্ছে i। বা আমি তোমাদেরকে আরেকটু সহজ করে বোঝাই, এত কঠিন করে বোঝানোর কোনো প্রয়োজন নাই, সহজ করে বোঝাই। এটা i, এটা হচ্ছে -i। ওকে, তো দেখো এটা হচ্ছে 1, এটা -1, এটা হচ্ছে 1। তো সবাই হিসাবটা করো, আমি এখন ঘুরে ঘুরে সবগুলো অ্যান্সার তৈরি করবো। i টু দি পাওয়ার 4, i টু দি পাওয়ার 4, একটা i, দুইটা i, তিনটা, চারটা, তারপর i টু দি পাওয়ার 4 ইকুয়াল কত? 1। i টু দি পাওয়ার 5 চারটা দিলে, আচ্ছা ভেঙে বোঝাই, একটা i, দুইটা, কারণ i মানে হচ্ছে 90 ডিগ্রি কোণে ঘোরানো, i মানে হচ্ছে 90 ডিগ্রি কোণে ঘোরানো, অর্থাৎ একটা i, দুইটা, তিনটা, চারটা, চারটা i দিলে 1 হয়। i টু দি পাওয়ার 5 মানে কি? চারটা i হয়ে আরো একটা i। তাহলে তাহলে দেখো তো এখান থেকে ঘুরে এসে তুমি আরো একটা i, তাহলে অ্যান্সারটা কত? এটা i, i টু দি পাওয়ার 5 মানে হচ্ছে তুমি কোথায় গিয়ে থেমেছো? i। i টু দি পাওয়ার 6 কত? চারটা i দিলে 1, আরো দুইটা i, দুইটা i মানে হচ্ছে এটা, অর্থাৎ এখানে হচ্ছে -1, এখানে কত? -1, তাহলে পরেরটা হবে -1। i টু দি পাওয়ার 7 কত? i টু দি পাওয়ার 7 চারটা মানে 1, 1 2 3, নিচে আছে কি? নিচে আছে এটা যদি +i হয়, নিচে আছে -i, অর্থাৎ পরেরটা হচ্ছে -i। তাহলে 1 1 কাটা, i কাটা ইকুয়াল টু কত? 0। তাহলে কি সবাই লক্ষ্য করে ফেলো যে আগের ধারাটা আর এই ধারাটার মধ্যে পার্থক্যটা অ্যাকচুয়ালি কোথায় ছিল? আগের ধারাটা ছিল i দিয়ে শুরু করে 100 পর্যন্ত, তোমরা বলেছিলে তুলাটার মান 0, কিন্তু এখন একটু লক্ষ্য করো তো, এটা i দিয়ে ছিল তাই i টু দি পাওয়ার 100 হয়েছে, কিন্তু আমারটা কি i দিয়ে শুরু না 1 দিয়ে শুরু? তো আমারটা যেমন এই দুই ধারাটার মধ্যে দেখো i দিয়ে শুরু হয়ে 4 পর্যন্ত গেলে হয় 0, কিন্তু 1 দিয়ে শুরু হয়ে 3 তে গেলে মানে 4 যাওয়া লাগে না, তার এক ঘর আগে কি হয়ে যায়? 0, অর্থাৎ 1 দিয়ে শুরু করে 3 পর্যন্ত গেলে হয় 0। তাহলে এই চারটা 0, পরের চারটা 0, এবং এই পরে চারটা 4 5 6 7 0, তারপর হচ্ছে কত? 8 9 10 11 হচ্ছে 0। আচ্ছা, তাহলে আগেরটার সাথে এটার পার্থক্যটা কোথায়? আগেরটা ছিল 1 2 3 4 0, তারপরে 5 6 7 8 0 9 10 11 12 ছিল 0। তাহলে আগেরটা এই চারটা 0, এই চারটা 0, এই চারটা 0, কিন্তু আগেরটার আর এখনটার তুলনা হচ্ছে। আগেরটার প্রথমে ছিল 4 পর্যন্ত, এখন হচ্ছে 3 পর্যন্ত। আগেরটা ছিল 8 পর্যন্ত, এখন হচ্ছে 7 পর্যন্ত। আগেরটা ছিল 12 পর্যন্ত, এখন হচ্ছে 11 পর্যন্ত। আগেরটা যদি 100 পর্যন্ত হয়, আগেরটা যদি 100 পর্যন্ত হয় 0, তাহলে এখন আমরা যেটা পড়ছি সেটা 99 কি 0 হওয়া উচিত, অর্থাৎ 1 plus i square plus i cube plus i to the power 4 dot 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 1 i to the power আগে ছিল 100 তে 0, তাহলে এখন হবে কত? 99 এ 0। তাহলে 99 যদি 0 হয় তাহলে এখানে 1 থেকে কত? 99। তা আমি এখানে কত বলেছি? এখানে কত দিয়েছি? 98। তাহলে আমি যদি 98 এখানে দিয়ে থাকি তাহলে আমার পরের অংশটা যদি আমি দেখি যে কি হয় একটু দেখো। আচ্ছা ভাইয়া, এটা নিচ থেকে ঘোরানো যায় না? নিচ থেকে অবশ্যই যায়, আমি একটু বলে বলছি নিচ থেকে কেন ঘোরানো যাবে।
একটু করে বলছি, আজকে মনে হয় তোমাদের লাইনগুলো একটু বেশি ডিস্টার্ব করছে, বারবার অনেকে দেখছি যে কেটে কেটে ঢুকছো। আচ্ছা, তো এটা হচ্ছে 99। এবার আচ্ছা, এবার দেখো, এবার যাব আমি, তো 99-এ যদি আমি গিয়ে পাই 0, তো আগেরটাতে আচ্ছা আমার মনে হয় অ্যান্সারটা মেবি শূন্য হবে না। কারণ হচ্ছে একটু দেখো, আমি যদি এখানে আই থেকে 100 পর্যন্ত 25টা, আমি যদি এখানে 200 দিই, আই টু দি পাওয়ার 200 যদি দিই, যদি দিই, তাহলে আমি পাচ্ছি কয়টা? 50টা শূন্য। তাহলে কিন্তু সব সময়তে এই ধারাটা আর এই ধারাটার মধ্যে পার্থক্য হচ্ছে এক ঘর পিছনে থাকা। তাহলে আই টু দি পাওয়ার 199 এইটা একটু শূন্য হবে, কিন্তু আমি একটা কমিয়ে দিয়েছি, অর্থাৎ 98 আমি একটা কমিয়ে দিয়েছি। তার মানে আমার প্রতি 4টা বস্তা শূন্য ছিল, একদম লাস্ট বস্তাটাতে গিয়ে আমি যেটা পাচ্ছি এটা, মানে আমার পাওয়ার কথা ছিল আই টু দি পাওয়ার 199, আই টু দি পাওয়ার 198, আই টু দি পাওয়ার 197, আই টু দি পাওয়ার 196। যদি এটা 99 হতো তাহলে অ্যান্সারটা শূন্য হতো। যারা শূন্য দিয়েছো, যদি 99 হতো তাহলে শূন্য হতো, কিন্তু আমি তো 1 কমিয়ে দিয়েছি। তাহলে এবার দেখি আমার অ্যান্সারটা আসলে কত হয়। অর্থাৎ আমি সমস্ত ঘরগুলো প্রতি 4টা করে শূন্য হচ্ছে, বাট লাস্ট ঘরে গিয়ে আমার এখানে 99টা নাই। তাহলে আছে কোনটা? এই 3টা আছে, এই 3টা কাদের সাথে মিলে? প্রতি 4টা ঘর তো একদম সেম, তাহলে এই 3টা অ্যাকচুয়ালি এটার সাথে মিলে না। 1 প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব। যদি এখানে আই টু দি পাওয়ার 199 থাকতো, যদি এখানে এটা থাকতো, তাহলে এই 4টার মান কি সেম? এটা শূন্য হতো, এটা শূন্য হতো, কিন্তু এটা নাই। মানে কি অ্যাকচুয়ালি এইটা নাই, মানে এখান থেকে একটা কমালে মানটা যা হবে, এখান থেকে একটা কমালে মানটা তাই হবে। তো এটা যেহেতু কাউন্ট করাটা একটু টাফ, তাহলে আমরা এটাই কাউন্ট করি, দেখি এটার অ্যান্সারটা কত হয়। এটার অ্যান্সারটা হচ্ছে 1 প্লাস আই স্কোয়ার সমান হচ্ছে -1, তাহলে এটা 1 কাটা, তাহলে ইকুয়াল টু হচ্ছে আই। তাহলে এটার অ্যান্সার হবে আই, হবে তার অ্যান্সার। আচ্ছা, আই হলো তার অ্যান্সার। একটু অ্যান্সারটা তুমি ই করে নাও। তাহলে আই কি কেউ দিয়েছিল? দেখি তো, আই কি কেউ দিয়েছিল কিনা। আই -1 না, আইটা কেউ দেওয়া নাই। ঠিক আছে, আজকে আচ্ছা এই পর্যন্ত বুঝতে পেরেছি কিনা একটু কমেন্টটা করে, আমি আর আজকে পড়াবো না, অনেকটা দূর চলে আসছি আজকে। কেউই 4 নম্বর পাই নাই। ও হ্যাঁ, আরেকটা কথা, আসলে 4 নম্বর কেউই পাইনি। যদি 199 হতো তাহলে ফারদিন আর হচ্ছে ফারহান দুইজন 4 নম্বর পেয়ে যেত, কিন্তু আসলে 4 নম্বরটা কারো কপালে জুটে নাই। অ্যান্সারটা হবে, দেখলাম যে এটা আই হবে অ্যান্সার। তোমরা এই লাস্টের যে অঙ্কগুলো করিয়েছি, লাস্টের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমরা আরেকবার একটু বুক থেকে করে নিও। আচ্ছা, ও আচ্ছা ভাই, এটা কি নিচ থেকে ঘোরানো যায় না? অবশ্যই যায়। শিবলির মাথায় সব এইসব আসে, হ্যাঁ, উল্টা পাল্টা সব নিচ থেকে ঘোরাবে। ঠিক আছে, নিচ থেকে ঘোরাই। আজকে নতুন কিছু পড়াবো না, শেষ, পড়ানো শেষ। আমি এখন শিবলির কথা অনুযায়ী নিচ থেকে ঘোরাবো। ওকে, তো শিবলি আমি তখন 90 ডিগ্রি কোণে ঘুরেছি উপর দিক থেকে, পেয়েছি কি পজিটিভ, কারণ উপরে সাইডটা পজিটিভ। আমি যদি 90 ডিগ্রি কোণে ঘোরাই নিচের দিক থেকে, তাহলে আমার ডিরেকশন কি দেওয়া উচিত? নেগেটিভ দেওয়া উচিত। তাহলে আমি কত পাবো? -i। অর্থাৎ উপর দিক থেকে ঘুরলে +i পাওয়া,
নিচের দিক থেকে ঘুরলে মাইনাস আই পাবা। আচ্ছা, ফারহান মাথা ধরে গেছে। আচ্ছা হ্যাঁ, এই কারণ হচ্ছে ধারাটা একটু বেশি বড় দিয়ে ফেলেছি। সমস্যা নেই, তুমি একটু লাস্ট যখন এটা ইয়ে হবে লাস্টের দিক থেকে তুমি একটু আবার দেখে নিও দূর থেকে, তারপর না বুঝতে তো আমি আছি ইনশাল্লাহ। শিখলি কাজটা করেছিলাম, ওকে। তাহলে আশা করি ম্যাক্সিমামই বুঝে ফেলেছ। গুড, ঠিক আছে, আজকের জন্য লাইভ ফিনিশ করে দিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট কালকে আবার দেখা হবে ফিজিক্স নিয়ে। কাল আবার ফিজিক্স নিয়ে শুরু করব। শিবলি দ্য গ্রেট, আচ্ছা।